বাবুর কি কি সমস্যা হচ্ছে এখন? মেইন সমস্যাগুলো কি কি? ওর সমস্যা হচ্ছে মানে ওর নাক দিয়ে শ্বাস নিতে খুব কষ্ট হয়, আচ্ছা এবং রাতে ঘুমোতেও তার খুব কষ্ট হয়, হাঁ করে থাকে, আচ্ছা। মুখ দিয়ে লালা পড়ে। ঠিক আছে। আর খাবার খেতে গেলেও সে শ্বাসকষ্টটা বেশি বলে, মানে মুখে খাবার নিয়ে সে শ্বাস নিতে পারে না, আচ্ছা। এবং কাশি পেয়ে যায়, বমি চলে আসে। আর হচ্ছে ওই কথা বলতে গেলে দেখা যায় যে তার মুখে বেজে আসে, আচ্ছা। ওই নাক বন্ধ থাকলে যেরকম হয় এরকম। আপনি মেন্টাল ম্যাচুরিটিটাকে একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, সে ওই যে মানে ওর যে এজ, এই এজ আন্দাজে ওর এখনো মেন্টালি ডেভেলপ ওই পরিমাণ হয়নি আর কি। একটু স্লো, কিন্তু বুঝে, যথেষ্ট বুঝে সে। আচ্ছা ঠিক আছে। তো ওর যে কমপ্লেন গুলা, এই সমস্ত কমপ্লেন গুলা কিন্তু আসলে অ্যাডিনয়েডের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন ওর যে এটা হচ্ছে 2024 সালের এক্সরে, তাই না? মনে হয় 2024 সালের এক্সরে। এই সময়ে ওর অ্যাডিনয়েডটা দেখেন অনেক বড় ছিল আর কি, অ্যাডিনয়েডটা অনেক বড় ছিল, একদম শ্বাসনালীটা একদম চেপে গেছে আর কি, এয়ার পাসেজ গুলা একদম চেপে গেছে। হ্যাঁ, অনেক বড় ছিল অবশ্য। তো এখন রিসেন্ট যেটা অ্যাডিনয়েডটা দেখা যাচ্ছে সেটা 2026 সালে করা। এটাতে অ্যাডিনয়েড আছে, কিন্তু সুখবর হচ্ছে আগের চাইতে কিছুটা মাঝখানে আমরা এয়ার প্যাসেজটা দেখতে পাচ্ছি, তবে অ্যাডিনয়েড এটাও অলমোস্ট প্রায় গ্রেড 4। এই যে টনসিলটাও একটু আবার ফুলে গেছে, যেটা আমরা ফিজিক্যালি জিনিসটা দেখতে পেলাম আর কি। তো অ্যাডিনয়েড বাচ্চাদের এখন খুবই কমন একটা প্রবলেম আর কি, অ্যাডিনয়েডের এই প্রবলেমগুলো খুবই কমন, আগের তুলনায় এবার অনেকটা কমে গেছে আর কি। আচ্ছা, এখন যে প্রবলেমটা, এই যে চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জিহ্বা, টাং, এটা হচ্ছে আলা জিহ্বা। আর এই যে এই পাশে যে অংশটা, অর্থাৎ নেজোফ্যারিংস, অর্থাৎ গলনালীর এবং শুরু, আর নাকের নেজাল ক্যাভিটির হলো লাস্ট অংশ, হ্যাঁ, যেখানে নাকের শেষ অংশ এবং গলার শুরুর অংশ, এই জায়গাটাকে নেজোফ্যারিংস অংশ বলে। এই জায়গাটাতেই এই যে এই অ্যাডিনয়েডটা আসলে ফুলে যায় আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আসলে আপনার করণীয়তা সম্পর্কে আপনি খুব ইজিলি বুঝবেন আর কি। ঠিক আছে ম্যাডাম? এই যে দেখেন, আমি আপনাকে বোঝাচ্ছি। এখন এইটার আমাদের একটা ভাইটাল একটা রোল আছে। এটা হচ্ছে বাচ্চাদের যখন আপনার ইমিউন সিস্টেমটা ডেভেলপ পুরোপুরি না করে, তখন এটার একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল আছে, এবং এই বাচ্চার 5 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু এই অ্যাডিনয়েড গুলা কিন্তু সবচাইতে বড় অবস্থায় থাকবে আর কি। হ্যাঁ, তবে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ও ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় কিনা। এখন আপনার বাবুর কি ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে ওঠে, জেগে ওঠে, লাফ দিয়ে ওঠে? এটা হয়। আচ্ছা। দেখা গেছে ও একটানা ঘুমোচ্ছে, আচ্ছা, তারপরে হঠাৎ দম বন্ধ করে একদম লাফ দিয়ে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওর নাক মুখ চেপে ধরছে, এরকম হচ্ছে। উঠে যায়। এটা কি প্রতিদিন রাতে এরকম হয়? এবং রাতে কয়েকবারই করে। আচ্ছা, তাহলে অলমোস্ট আমাদের এক্সরেতেও কিন্তু একদম গ্রেড 4ই বোঝা যাচ্ছে, গ্রেড 4 একদম অলমোস্ট কাছাকাছি বোঝাও যাচ্ছে, এবং খুব খারাপ অবস্থা, এবং সবচাইতে বড় যে কমপ্লিকেশন সেটা চলে আসছে। এখন এটার যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাডিনয়েডটা আসলে মূলত কেন হয়, এটা যদি আপনি বুঝেন। অ্যাডিনয়েডটা হয় মূলত কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে এই অ্যাডিনয়েডটা দেখেন, আমরা বাচ্চাদের শ্বাস নিচ্ছে এবং যে খাচ্ছে, এই শ্বাস নেওয়ার এই যে রোগ জীবাণুগুলা যে ঢুকতেছে, এই যে এইখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর কি বাতাসটা। তো এখন এইখান দিয়ে যখন কোনো রোগ জীবাণু যায়, তখন এই অ্যাডিনয়েড গুলা আপনার এগুলাকে প্রোটেক্ট করে, একদম প্রাইমারি লেভেলের ডিফেন্স এগুলা করে আর কি অ্যাডিনয়েডটা। তো যখন আপনার বাচ্চার ইনফেকশন হয়, মানে এদিক দিয়ে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, এখন অ্যাডিনয়েডটা ফুলে যাবে, ওর সাথে মারামারি করার জন্য ওকে একটু ফুলে যেতে হবে, ফুলে যে ওর সাথে মারামারি করে ও আবার আগের অবস্থাতে যাওয়ার কথা। বাট আপনার মেয়ের ক্ষেত্রে এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওর রিপিটেডলি ভাবে ও ইনফেক্টেড হচ্ছে আর কি। মানে একটার পর একটা যখন ইনফেকশন খুব রিপিটেডলি হয়, ফ্রিকোয়েন্টলি হয়, তখন এটা আর ছোট হইতে পারে না ইমিউন সিস্টেম। এটা একটা কারণ, রিপিটেডলি ইনফেক্টিভ হওয়া, এই বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা। আর একটা কারণ হচ্ছে ওর বডিতে যদি অ্যালার্জি থাকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে যদি অ্যালার্জি থাকে, এটা জেনেটিক কিছু কারণ আছে। আর সবচাইতে বড় যে ব্যাপারটা, ওর ইমিউন সিস্টেমটা খুবই উইক আর কি। এই যে ফাংশনটা, ও মারামারি করে বড় হবে, ছোট হবে অ্যাডিনয়েডটা, এই ফাংশনটা ঠিক মতো সে অপারেশন করতে পারছে না আর কি। ইমিউন সিস্টেমটা মানে খুবই উইক আর কি। এই উইক থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে আর কি। এখন ধরেন আপনি অ্যাডিনয়েডটা কেটে ফেললেন,
এই অ্যাডিনয়েডটা যদি কেটে ফেলে তাহলে ওর শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হলো, কিন্তু ওর যে অ্যালার্জির যে প্রবণতাটা এটা কি যাবে? এটা কিন্তু যাবে না। আবার এই যে ঘন ঘন জ্বর ইনফেকশন গুলো হচ্ছে এটাও কিন্তু যাচ্ছে না। তাহলে ওর ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে মূলত, এবং ওর কিন্তু টনসিল, গলার টনসিলও বড় হয়ে গেছে, নাকের যে আমরা কার্বিনেট বলি আর কি মাংসপেশি, এটা মাংসও বড় হয়ে গেছে, অ্যাডিনয়েডটাও বড় হয়ে গেছে, বিভিন্ন গ্ল্যান্ড আসলে ওর আসলে ফুলে ফুলে যাচ্ছে আর কি, বুঝতে পারছেন? তো এটা আসলে অপারেশন করলেই সব শেষ সমাধান না। অপারেশনের পরেও কিন্তু আমরা অনেক রোগীদেরকে দেখছি যে আবার কিন্তু অ্যাডিনয়েডটা 2 বছর 3 বছর পরে আবার ফিরে আসতেছে। তার মানে অপারেশন করলেও কিন্তু আপনি একদম সেভ না। একদম যদি 100% একদম ফুল ক্যাপসুলেটেড করে যদি সার্জন যদি নিয়ে আসতে পারে এটা ভালো, কিন্তু আসলে আমাদের বাংলাদেশে এটা অনেক আমরা দেখেছি যে অ্যাডিনোক্টমি করার পরেও আবার 2 বছর 1 বছরের পরে আবার বাচ্চাদের ফিরে আসতেছে। এখন ফিরে আসার অন্যতম কারণ হচ্ছে ওর যে অ্যালার্জির ব্যাপার, আর বারবার যে ইনফেকশনটা হচ্ছে, কোল্ড টেকিং টেন্ডেন্সি, ওর যে বারবার ঠান্ডাটা যে লাগছে, এই ঠান্ডার লাগার যে প্রবণতাটা, এইটাকে যদি আমরা দূর করতে পারি অটোমেটিক্যালি এটা চলে যাবে। এখন আমরা হচ্ছে 3 মাসের একটা খুবই অ্যাডভান্স প্রোটোকল নিয়ে ওকে ট্রিটমেন্ট দেব। 3 মাস পরে আমরা দেখবো যে ওর এই মানে প্রতি মাসে মাসে একবার করে আমরা এক্সরে করে দেখবো যে আসলে ওর এটা কতটুকু কমতেছে। এই এক্সরেটা আপনি মনোযোগ দিয়ে রাখবেন। এখন যতটুকু আছে ততটুকুতে আলহামদুলিল্লাহ অনেকটা শ্বাস সে দিতে পারতেছে। তো এখন এরপরে আমরা আবার কিছুদিন পর আবার এই এক্সরেটা করে দেখবো যে এটা কমতেছে না বাড়তেছে। যদি আপনার লাক ভালো হয়, এটা তো একদম গ্রেড 4 চলে গেছে এবং সমস্ত কমপ্লিকেশনও চলে আসছে, লালাও করতেছে এবং ওর মোটামুটি ভাবে ঘুমের মধ্যে নাক ডাক ডেকে উঠতেছে, আবার ওর বুদ্ধিও কমে যাচ্ছে, মানে অক্সিজেন ঠিক মতো বডিতে পাস হচ্ছে না। আমরা তো নাক দিয়ে শ্বাস নেই ঘুমের মধ্যে, টোটালি যে একদম ক্লিয়ারলি যে চলে যাওয়া এটা কিন্তু আসলে হচ্ছে না আর কি। এটা একটা প্রবলেম, তো অক্সিজেনের একটা অভাব হচ্ছে আর কি। তো এখন আমরা 3 মাস একটু ট্রাই করে দেখি যদি অপারেশন এড়ানো যায়, এবং বেশিরভাগ বাচ্চাদেরই আসলে 90% বাচ্চাদের সুখবর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যাডিনয়েড ভালো হয়ে যায় 90% ক্ষেত্রে। এবং শুধু অ্যাডিনয়েডটাই যাবে না, আপনার যে বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগতেছে, অ্যালার্জি প্রবণতা, এই যে পলিপস, তারপরে গলার যে টনসিল, এই সবগুলোই আস্তে আস্তে কমবে ইনশাল্লাহ। একটু দেখি আমরা, আর যদি 3 মাসের মধ্যে যদি আমরা একটা সিগনিফিকেন্ট রেজাল্ট, সবসময় যে আপনি ওষুধ মিললেই যে ভালো রেজাল্ট পাবেন ব্যাপারটা তা না। প্যাথোলজি যদি অনেক অ্যাডভান্স পর্যায়ে যায়, আবার ওর লেভেল অফ হেলথ যদি খারাপ হয়, আবার যেহেতু ওরা দীর্ঘদিন যাবত অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে আসতেছে, এটাও একটা কারণ আছে। সবকিছু মিলিয়ে যদি আল্লাহ পাক রহম করে যদি ও ভালো হয়ে যায়, এটাই বেশি ভালো, উইদাউট সার্জারিতে ভালো হয়ে যাওয়া। আর যদি লাক খারাপ হয়, ব্যাড লাক যদি হয়, তাহলে আসলে কিছু করার নাই। 3 মাস পরে এইভাবে আমরা রাখতে দেব না, এক কথায় আমরা করব, দেখা যাক আর কি। কি আম্মু, তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখা যাক আর কি, ইনশাল্লাহ একদম চুপচাপ হয়ে গেছে আর কি, তাই না? ঠিক আছে।